কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। মানিকতলার বাগানে যেখানে কোর্ট অফ ওয়ার্ডস ছিল, সেখানে আমি যখন তখন তাহার সঙ্গে দেখা করিতে যাইতাম। আমি সকালে যাইতাম, দেখিতাম তিনি লেখাপড়ার কাজে নিযুক্ত আছেন। অল্প বয়সের অবিবেচনাবশতই অসংকোচে আমি তাহার কাজের ব্যাঘাত করিতাম, কিন্তু সেজন্য তাহাকে মুহূর্তকালও অপ্রসন্ন দেখি নাই। আমাকে দেখিবা মাত্র তিনি কাজ রাখিয়া দিয়া কথা আরম্ভ করিয়া দিতেন। সকলেই জানেন তিনি কানে কম শুনিতেন। এই জন্য পারতপক্ষে তিনি আমাকে প্রশ্ন করিবার অবকাশ দিতেন না। কোনো একটা বড় প্রসঙ্গ তুলিয়া তিনি নিজেই কথা কহিয়া যাইতেন। তাহার মুখে সেই কথা শুনিবার জন্যই আমি তাহার কাছে যাইতাম। আর কাহারও সঙ্গে বাক্যালাপে এত নূতন নূতন বিষয়ে এত বেশি করিয়া ভাবিবার জিনিস পাই নাই। আমি মুগ্ধ হইয়া তাহার আলাপ শুনিতাম। বোধ করি তখনকার কালের পাঠ্যপুস্তক নির্বাচন সমিতির তিনি একজন প্রধান সভ্য ছিলেন। তাহার কাছে যেসব বই পাঠানো হইত, তিনি সেগুলি পেন্সিলের দাগ দিয়া নোট করিয়া পড়িতেন। একদিন সেইরূপ কোনো একটা বই উপলক্ষ করিয়া তিনি বাংলা ভাষারীতি ও ভাষাতত্ত্ব সম্বন্ধে কথা কহিতেন। তাহাতে আমি বিস্তর উপকার পাইতাম। এমন অল্প বিষয় ছিল যে সম্বন্ধে তিনি ভালো করিয়া আলোচনা না করিয়াছিলেন, এবং যাহা কিছু তাহার আলোচনার বিষয় ছিল, তাহাই তিনি প্রাঞ্জল করিয়া বিবৃত করিতে পারিতেন। তখন যে বাংলা সাহিত্য সভার প্রতিষ্ঠা চেষ্টা হইয়াছিল, সেই সভায় আর কোনো সভ্যের কিছুমাত্র মুখাপেক্ষা না করিয়া যদি একমাত্র মিত্র মহাশয়কে দিয়া কাজ করাইয়া লওয়া যাইত, তবে বর্তমান সাহিত্য পরিষদের অনেক কাজ কেবল সেই একজন ব্যক্তি দ্বারা অনেক দূর অগ্রসর হইত, সন্দেহ নাই। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।